আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশে আর ভালোবাসা গল্পের ৭০ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। অনেক দিনের জমিয়ে রাখা কান্না আজ প্রকাশ পাচ্ছে বোধ হয়। 2 দিন পার হয়ে গিয়েছে মাঝখানে। বেলা 11টার দিকে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিল শ্রাবণ। ঘুম থেকে জেগে নিজেকে দ্বাদস্থ করতে কিছুটা সময় লাগে। ফোনে হাত নিয়ে টাইম দেখে নেয়। 1:30 বেজে গিয়েছে। ফোন হাতে রেখে ঝিমঝিম ধরে বসে থাকে কিছুক্ষণ। মাথা ভার হয়ে গিয়েছে। বেশি ঘুমিয়ে চোখ মুখ খুলে গিয়েছে বোধ হয়। চোখ বন্ধ করে ঘুম জড়ানো গলায় সোহাকে ডাকে। শ্রাবণ ডাকাতে সোহা ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। বলো, আমাকে একা রেখে কোথায় গিয়েছিস? বলতে বলতে চোখ তুলে সোহার দিকে তাকায়। সোহাকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়। বন্ধ করে আবার তাকায়, তখন পিক করে হেসে উঠে গা ঝাঁকিয়ে হাসতে হাসতে বলে, তুই দিন দুপুরে নাইট ড্রেস পরেছিস কেন? নাইট যদি পরতেই হয় তাহলে রাতে পরবি। শ্রাবণের হাসি আর কথা শুনে সোহার চোখ দুটো ছোট ছোট করে বলে, এটা নাইটি না, দেখতে তো নাইটির মতোই লাগছে। নাইটি না হলে কি এটা? এটা মেক্সি। মেক্সি? তুই এটা কোথায় পেলি? আমার যতদূর মনে আছে, আমি এই নাইটি হোক আর মেক্সি হোক, এটা আমি কিনে আনিনি তো কোনোদিন। মাজেদা আন্টি এনে দিয়েছেন। টাকা তোমার কাছ থেকে একদিন নিয়েছিলাম, মনে নেই? শ্রাবণ সোহার আগাগোড়া ভালোভাবে দেখতে থাকে। আবার এই মেক্সি পরে নে খারাপ লাগছে না, শুধু ভালো নয়, ভীষণ ভালো লাগছে দেখতেও। শ্রাবণ পা ঝুলিয়ে বসে সোহাগের কাছে ডাকে ইশারায়। সোহা এগিয়ে আসতেই উঁচু বেটের ওপর হাত বুলিয়ে বলে, এসব পড়ার বুদ্ধি কে দিয়েছে তোকে? সোহা শ্রাবণের এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলে, মাজেদা আন্টি। শ্রাবণ পেটের ওপর চুমু খেয়ে মুখ তুলে সোহার মুখের দিকে তাকিয়ে বলে, গত 2 মাসে এমনিও মুটিয়ে গিয়েছিস, এখন মেক্সি পরে আরো মুটকি লাগছে, একদম গোল গোল আলুর মতো। সোহা গাল ফুলিয়ে বলে, কি আমি মুটকি? গোল আলু না, তুই রসগোল্লা, টসমাস রসগোল্লা। শ্রাবণের কথা শুনে সোহার কাশি উঠে গিয়েছে। নিজেকে সামলিয়ে শ্রাবণের হাত থেকে ছুটার চেষ্টা করে বলে, ছাড়ো, গোসল করে ফ্রেশ হয়ে আসো, তোকে সুন্দর লাগছে নাইটিটা পরে। এটা নাইটি না, মেক্সি। নাইটি? শ্রাবণ সোহাকে ঘুরিয়ে নিজের কোলের উপর বসায়। সোহার গাড়ে মুখ গুজিয়ে সোহার নিঃশ্বাস সপ্তর মাতাল করার সুবাস টেনে নেয় নিজের ভিতরে। শ্রাবণের বেসামাল হওয়ার আগেই সোহা তাড়াতাড়ি করে শ্রাবণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, কি করছো? ছাড়ো আমাকে, গোসল করে আসো, খাবার খাও। আমার তো তোকে। এই বাবু নড়ল, আবার নড়ছে। সোহাগ গার উল্টে শ্রাবণের মুখে দেখার চেষ্টা করে বলে, হ্যাঁ, কিছুক্ষণ আগে আরো জোরে জোরে নড়ছিল। শ্রাবণ খুশিতে আত্মহারা। ওর চোখ দুটো রাতের আকাশে জ্বলতে থাকে, ঝলঝল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। হার্টবিট বেড়ে গিয়েছে। মাগরিবের পর ফ্ল্যাটে প্রবেশ করে শ্রাবণ দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়েছিল। সোহা রান্নাঘর থেকে বেডরুমের দিকে এগিয়ে যাচ্ছে। শ্রাবণকে দেখে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে যায়। শ্রাবণের হাতে একটা লাল টকটকে গোলাপ আর বেলি ফুলের মালা। সোহার চোখ মুখ চকচক করছে খুশিতে। শ্রাবণ গতকালও ওকে ফুল এনে দিয়েছিল, আবার আজকেও নিয়ে এসেছে। সোহা শ্রাবণের কাছে এগিয়ে এসে হাসি মুখে বলে, এগুলো আমার না, আমার বাচ্চার মার। শ্রাবণের মুখে না শুনে সোহার মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। আবার বাচ্চার মার শুনে সেই হাসি আবার ফিরে এসে মুহূর্তেই। শ্রাবণ ফুলগুলো সোহার হাতে ধরিয়ে দিয়ে সুভাব সুলভ গম্ভীর সুরে বলে, রেডি হ। কেন? দুপুরে না বললি এক জায়গায় থাকতে থাকতে ভাল লাগছে না, চল বাইরে নিয়ে যায়। কথাগুলো বলে শ্রাবণ রুমের দিকে এগিয়ে যায়। সোহা বেলি ফুলের গ্রান নিতে নিতে রুমের দিকে আগায়। দিন দিন শ্রাবণ চৌধুরী ওর মন মতো হয়ে উঠেছে। শ্রাবণ যে কোনোদিন পরিবর্তন হবে এটা সোহা ভেবেও ছিল না। উফ, একদমই ভাবিনি। সোহা রুমে এসে ফুলগুলো রেখেই গায়ের ওড়নাটা হিজাবের মতো করে পেঁচিয়ে নেয়। কাবার থেকে চাদর বের করে গলা জড়িয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, আমি হয়ে গিয়েছি। শ্রাবণ ফোনে থেকে মুখ তুলে সোহার দিকে তাকায়। বসা থেকে উঠে ফোন পকেটে ভরে গাড়ির চাবি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। সোহা দ্রুত পায়ে শ্রাবণের পিছন পিছন হাঁটা ধরে। ফ্ল্যাট থেকে বেরিয়ে সোহার ডান হাতটা মুঠো করে ধরে শ্রাবণ লিফটের সামনে এসে দেখে লিফটের নিচু রয়েছে। লিফট উপরে উঠে থামে। দরজা খুলে যেতেই দেখা যায় ভিতরে সেই ভদ্রমহিলাটা দাঁড়িয়ে আছেন। শ্রাবণ যখন ফ্ল্যাটে ফিরল তখন ভদ্রমহিলা নিচে যাওয়ার জন্য লিফটের সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু কিছু নেওয়ার জন্য হয়তো নিচে গিয়েছিলেন। হাতের কিসের যেন প্যাকেট। লিফট থেকে বের হতে হতে দুজনের ওপর নজর ভুলান। মিষ্টি হেসে সোহার দিকে তাকিয়ে বললেন, সোহা, তুমি প্রেগন্যান্ট? সোহা মাথা নাড়ে। ভদ্রমহিলা আরো কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগে লিফটের দরজা বন্ধ হয়ে গিয়েছে। শ্রাবণ নিজের গাড়িটা পার্কিং জোনে দাঁড় করিয়ে সোহাকে নিয়ে ভিতর থেকে বেরিয়ে আসে। সোহা আশেপাশে নজর ভুলায়। রাতের শহর দেখতে মন্দ লাগে না ওর। শ্রাবণ সোহার হাত ধরে সামনের দিকে হাঁটতে শুরু করে। শু বাতাসে সোহার ঠান্ডা ঠান্ডা লাগছে। এই বাতাস কেন এখানে? আশেপাশে অনেক মানুষ আছে, সবাই কেন নাক
কোনোভাবে ব্যস্ত। সোহার কাছে জায়গাটা অপরিচিত, এর আগে কোনো দিন এখানে আসেনি বলে মনে হচ্ছে না। ফুচকাকার দোকান দেখে সোহার পা দুটো থেমে গিয়েছে, জিভের জল এসে গিয়েছে মুহূর্তে। মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ ওর দিকে তাকিয়েছে কপাল কুঁচকে। কি হয়েছে? সোহা দুদিকে মাথা নাড়ে, পুনরায় হাঁটতে শুরু করে ধীর পায়ে। শ্রাবণ গম্ভীর গলায় বলে, কিছু খাবি? সোহা আবার মুখ তুলে তাকায়, শ্রাবণ আগের মতোই বলে, কিছু খাবি? সোহা পরক্ষণে অপেক্ষা করছিল শ্রাবণ কখন বলবে কি খাবি। সাহস করে আগ বাড়িয়ে কিছু খাওয়ার কথা বলতে পারছিল না। শ্রাবণ যদি ধমক দেয় এই ভয়ে, কিছু খেতে চাইলে দেখা গেল রাম ধমক দিয়ে বলছে, বাইরের কিছু খাওয়া যাবে না, একদম চুপ। কথা বলছিস না কেন? সোহা হাত তুলে ফুচকার দোকান দেখিয়ে দিয়ে বলে, ফুচকা খাবো। শ্রাবণ চ্যাত করে উঠে কাট কাট করায় বলে, ফুচকা খাওয়া যাবে না, অন্য কিছু খা। আমার ফুচকা খেতে ইচ্ছা করছে, ইচ্ছা করলেই খাওয়া যাবে না। কি হবে খেলে? ফুচকা কিভাবে বানিয়েছিস তুই জানিস? অস্বাস্থ্যকর পরিবেশ, ইঁদুর তেলাপোকা হাঁটাহাঁটি করে, হামু গুমুর খায়, কেচি চারপাশে ছড়িয়ে থাকে, আর কত নোংরা ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে ভর্তি। এসব খাওয়ার একদম কথা বলবি না। শ্রাবণের কথাগুলো সোহার অপর তেমন ইফেক্ট ফেলতে পারছে না বলেই মনে হয় না। সোহা অনুরোধের বুদের সুরে বলে, অল্প খাবো, খাই না প্লিজ, কিনে দাও না। একদম না, চল এদিকে থেকে। সোহা ঠায় দাঁড়িয়ে রইল। শ্রাবণ পিছন ফিরে তাকাতেই সোহা ওর ডান পাটা ধরে ঝাঁকিয়ে বলে, এমন করছো কেন? এসব খেলে অসুস্থ হয়ে পড়বি। একটা খাবো, একটা এনে দাও না। ওটা তোর বাপ ভাইয়ের দোকান, যে কোনো বিক্রি করবে না। সোহা ঠোঁট উল্টে বলে, তাহলে এক প্লেট এনে দাও। অসুস্থ হয়ে পড়বি, পেট ব্যথা করবে। করবে না, আগে খেয়েছি তো। ও বাবুর আব্বু, দাও না এক প্লেট কিনে। শ্রাবণের আর সাধ্য আছে নিষেধ করার? উফ, একদমই নেই। আগের শ্রাবণ চৌধুরী হলে নিশ্চিত একবার নিষেধ করে ফেলতো, কিন্তু শ্রাবণ চৌধুরী তো আগের সেই শ্রাবণ চৌধুরী নেই। সোয়ার বাম হাতটা ধরে নিজের বুকের বাম পাশে চেপে ধরে সোয়ার অস্পষ্ট অনুভবই করতে পারছে শ্রাবণের হৃদস্পন্দন অনেক দ্রুত গতিতে চলছে। শ্রাবণের মুখের দিকে তাকাতেই শ্রাবণ ওর হাত ধরে ফুচকার দোকানের দিকে পা বাড়ায়। সোহার টুটের বিস্তৃত হাসি দেখা যায়। ফুচকার দোকানের কাছে এসে দাঁড়ায় দুজন, বেশ কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। সকাল হাতে সকলের হাতেই ফুচকার ঝালমুড়ে। শ্রাবণ ফুচকাওয়ালার মামার দিকে তাকিয়ে বলে, মামা এক প্লেট ফুচকা দিয়েন। পাশ থেকে সোহার চঞ্চল গলায় বলে, মামা ঝাল বেশি দিয়েন। শ্রাবণ সোহার মুখের দিকে তাকিয়ে থাকে, বলে, এমন ঝাল দিবে যাতে কোনো জলপট্টি লাগাতে হয়। শ্রাবণের কথা শুনে সোহার মুখ শুকিয়ে গেল ও পাশে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েগুলোর মধ্যে থেকে তিনজন ফিক করে হেসে উঠেছে। ফুচকাওয়ালা মামা নিজেও মুচকি হাসছেন। ফুচকার প্লেট হাতে পেয়ে সোহার শ্রাবণের মুখের দিকে তাকিয়ে বলে, একটা খাও। শ্রাবণ নাট সিটকে বলে, জীবনেও না। সোহা আর কিছু না বলে খাওয়া শুরু করে। ইস কি মজা, কতদিন হয়ে গিয়েছে ফুচকা খাওয়া হয়নি। আহ কি স্বাদ, উফ মজা। সোহা খাওয়া শেষ দেখে মুখের দিকে তাকিয়ে শ্রাবণ আছে। সোহার চেহারা দেখে মনে হচ্ছে ফুচকা নয়, অমৃত খাচ্ছে। প্লেটের ফুচকা শেষ হতেই শ্রাবণের মুখের দিকে তাকিয়ে রইল করুণ চোখে। শ্রাবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকেই বলে, মামা আরেক প্লেট দিয়েন। সোহা ইচ্ছে করছে শ্রাবণকে ঝাপটে ধরে, কিন্তু এত মানুষের মধ্যে তার ধরা যাবে না। সোহা খুশিতে কি কল্পনায় পাখনা মেলে উঠেছে রীতিমধ্যে। সোহা ফুচকাওয়ালার মামার দিকে তাকিয়ে বলে, মামা ঝাল আরেকটু বেশি দিয়েন। কথাগুলো বলে ভয়ে ভয়ে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ গম্ভীর হয়ে তাকিয়েছে ওর মুখের দিকে। সোহার হাসি হাসি মুখটা চুপসে যায়। হাতের খালি প্লেট রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল দ্বিতীয় প্লেট ফুচকা খাওয়ার আশায়। দ্বিতীয় প্লেট ফুচকাটা খেয়ে সোহার অবস্থা খারাপ। ঝালে কান আর মাথা বুধ হয়ে ধরে যাচ্ছে, যেন চোখে পানি টলমল করছে, জিহ্বা যেন আগুন জ্বলে গিয়েছে। শ্রাবণের কথা অনুযায়ী ওর এখন সত্যি সত্যি মাথায় আর কানে জলপট্টি লাগাতে ইচ্ছা করছে। শ্রাবণ একটা পানির বোতল কিনে সোহাকে খাইয়ে দেয় পানি। চিবিয়ে চিবিয়ে বলো, আরো খা ঝাল। উফ ঝাল, আহ এখন উফ করছিস কেন? জাল খাওয়ার সময় মনে ছিল না? সোহা কথা বলতে পারছে না। শ্রাবণ আবারও পানি খাওয়ায় ওকে। আশেপাশে নজর বুলিয়ে মিষ্টি জাতীয় কিছু আছে নাকি খোঁজ করে দ্রুত একজনের হাওয়াই মিঠাইকে দেখতে পায়। পানির বোতলটা সোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, তুই পানি খেয়ে থাক, আমি আসছি। আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? হাওয়াই মিঠাই আনতে। শ্রাবণ দ্রুত পায়ে বড় বড় কদম ফেলে হাওয়াই মিঠাই এর কাছে এসে দাঁড়ায়। 100 টাকার নোট দিয়ে হাওয়াই মিঠাই এলাবেটাকে দিতে বলে কণ্ঠে। মামা হাওয়াই মিঠাই দেন তো, দ্রুত কয়েকটা দিবেন মামা। যে কয়টা পাওয়া যাবে সে কয়টাই দিয়েন। লোকটা 5টা হাওয়াই মিঠাই শ্রাবণের দিকে এগিয়ে দেয়। শ্রাবণ হাওয়াই মিঠাই হাতে নিয়ে দ্রুত পায়ে সোহার কাছে ফিরে আসে। 4টা বেঞ্চের ওপর রেখে একটা খুলে অর্ধেক ঢুকিয়ে দেয়
সুহার মুখে পুড়ে দেয়। মিষ্টি কিছু মুখে নিলেও সুহার ঝাল কমছে না। হাওয়াই মিঠাই গিলে হা করে রইলে চোখ বন্ধ করে টুপ টুপ পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। জালের চোখ ছুটে যাচ্ছে। শ্রাবণ ঝুঁকে সুহার মুখের ভিতর ফু দেয়। এবার একটু আরাম পায় সুহা। ফু দেওয়ার মুখের ভিতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আরও বেশি কয়েকবার ফু দিলে খুব ভালো লাগতো। মুখে পানি নিয়ে বসে থাকে। পানি গরম হয়ে যায়। আরেক প্লেট নিয়ে আসি। বোম্বাই মরিচ দিয়ে সুহা দুদিকে মাথা নেড়ে মুখে পানি নেয়। শ্রাবণ ওর পাশেই বসতে বসতে বলে, পানি একটু গরম হলেই ফেলে দিস, আবার নে। সুহা মুখে পানি ফেলে আবার পাখে পানি নেয়। টিস্যু পেপার দিয়ে নাক মুছে শ্রাবণের মুখের দিকে তাকায়। শ্রাবণ সুহার মাথার ওপর হাত রেখে বলে, কাঁদিস না, বোম্বাই মরিচ ব্লেস করে জুস বানিয়ে খাওয়াবো রোজ। সুহা দুদিকে মাথা নেড়ে মুখের পানি ফেলে দেয় আবার। শ্রাবণ হাতে থাকা বাকি হাওয়ার মিঠাই সুহার মুখে পুড়ে দেয়। সুহা 3টা হাওয়ার মিঠাই খেয়ে ফেলেছে। এখন ঝাল কমে গিয়েছে। 2 প্লেট ফুচকা আর পানি খেতে খেতে ইচ্ছায় পেট ভরিয়ে ফেলেছে। রাতে আর কিছু খেতে পারবে না। শ্রাবণের বাহুর সঙ্গে মাথা ঠেকিয়ে চুপচাপ বসে আছে এখন। জাল কমে গেলেও মাথা ঝিমঝিম করছে এখনো। জাল খাওয়ার ইচ্ছা জন্মের মতো মিটে গিয়েছে। জীবনে আর কোনোদিন এমন জাল খাবে না। শ্রাবণ আর সুহা দুজনের ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। শ্রাবণের বন্ধুরা আর রীতি দাঁড়িয়ে আছে। শ্রাবণ মুখ খোলার আগেই শিফাত আফসোসের সুরে হ্যাঁ হতাশ করে বলে, বিয়ে করে দেখছি আমাদের পর করে দিয়েছিস বন্ধু। আগে যেখানে আমাদের সঙ্গে ঘুরতে, এখন সেখানে বউ নিয়ে এসেছিস। এখানে বসে সুচ বিলাস করছিস। এই দুঃখ কই রাখি, আল্লাহ উঠাই নেও। শ্রাবণের কণ্ঠ গম্ভীর গলায় বলে, হয়েছে পুরুষ মানুষ, কিন্তু নাটক করছিস মহিলা মানুষের মতো। এত নাটক কোথা থেকে আসে? তোর কাছে নাটক মনে হচ্ছে? বহুত কষ্টে পেলাম বন্ধু, বোতলে পানিটুকু দে, ডুবে ডুবে মরে যায়। হাসান বলে, নাটকবাজি মহিলা, নাটক বন্ধ কর। শিফাত বিষণ্ণ চোখে হাসানের মুখের দিকে তাকায়। সঙ্গে বাকিরাও ওর দিকে তাকিয়ে আছে বড় বড় চোখে। শিফাত আঙুল তুলে বলে, আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।